প্রিয় শিক্ষার্থীরা, আমি গাজী সাইফুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সাথে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এই বিষয়টির সপ্তম ক্লাসে এসেছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শুরু করি আজকের ক্লাস। প্রথমে পিছনের কিছু আলোচনা রয়েছে আমাদের। আমরা গত ক্লাসে সিনক্রো পড়েছিলাম। এই সিনক্রো সম্পর্কে তোমরা কয়েকজন বলেছো স্যার আবার আলোচনা করলে ভালো হয়। আসলে একটু তাড়াহুড়ো হয়ে গেছিল, শেষের দিকে ছিল ওটা। আমি আজকে সেটা নিয়ে শুরু করতে চাই, যে সিনক্রো সিস্টেমের সাহায্যে কিভাবে কৌণিক স্থানচ্যুতি পরিমাপ করা যায় সেই বিষয়টি নিয়ে। এখানে আমি একটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমরা এই চিত্র বোঝার আগে আমরা একটু সিনক্রো কাকে বলে সেটা একটু জেনে নেই। সিনক্রো হলো, আসলে যদি আমরা চিন্তা করি যে এটা একটা মোটর, তাহলে বোঝা সহজ হবে। এবং মোটরের চাইতে যে আরও ভালো বুঝি যে ফ্যান যেভাবে ঘোরে ঠিক সেরকম এখানে ওয়েন্ডিং থাকে, এবং এই ওয়েন্ডিংগুলি ট্রান্সমিটার একটা ফ্যানের মতো কল্পনা করি, এবং আমরা রিসিভারকে একটা ফ্যানের মতো কল্পনা করি। দুটো মোটর আর কি, আলাদা আলাদা দুটো মোটরের ওয়েন্ডিং আছে এবং রোটর আছে। এগুলি হলো রোটর। এখন এই রোটরকে যদি কোনো একটু ঘোরানো হয় ট্রান্সমিটারের ভিতরে, এই যে ট্রান্সমিটার, এই রোটরটাকে যদি ঘোরানো হয়, তবে দেখা যাবে রিসিভারের রোটরটাও ঠিক একই অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এর দ্বারা দুটো জিনিস করা যেতে পারে। একটা হলো যে আমি ট্রান্সমিটার থেকে বসেই রিসিভারের রোটরকে আমি ঘোরানোর ক্ষমতা রাখলাম, আর পাশাপাশি যদি রিসিভারের ওখানে কেউ থাকে তাহলে সে তার রোটরকে ঘোরা দেখে সে বুঝতে পারবে কতটুকু ট্রান্সমিটারের রোটরটা কতটুকু ঘুরেছে, সেটা সে রিসিভারে বসে বুঝতে পারবে। এবং এই ট্রান্সমিটার এবং রিসিভার মনে করো অনেক দূরে, এক জায়গা থেকে এক জায়গায় 200 ফিট হতে পারে, অনেক দূরে, আরও দূরে হতে পারে। তো এই যে যতটুকু দূরে সে থাকবে, ওই দূরের থেকেই কন্ট্রোলটা হচ্ছে এক হিসাবে আমি ট্রান্সমিটার থেকে রিসিভারের রোটরটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি, পাশাপাশি রিসিভারের রোটরের ওখানে বসে ট্রান্সমিটারের রোটর কতটুকু অ্যাঙ্গেল ঘুরলো সেটাও সে বুঝতে পারবে। এটা কীভাবে সম্ভব সেটা আমরা একটু দেখি। আমরা যদি S3 ওয়েন্ডিং, এখানে দেখো তিনটে ওয়েন্ডিং, S1, S2 এবং S3, ট্রান্সমিটারও যেরকম রিসিভারও সেরকম, এবং এক সংযোগ করা আছে ট্রান্সমিটারের S1 এর সাথে রিসিভারের S1, ট্রান্সমিটারের S2 সাথে রিসিভারের S2, এইভাবে S3 সাথে S3 সংযোগ করা আছে। এখন আমরা যদি দেখি ট্রান্সমিটারের রোটরের সাথে S3 অবস্থানটা কোথায়, তো সেক্ষেত্রে দেখব আমরা 0 ডিগ্রি এখানে। এখানে আমরা জানি যে মানটা, এখানে যে ভ্যালুটা আসবে, আমরা এই এসি যে সিগন্যালটা দেবো, ধরে নিলাম এখানে একটা উদাহরণ হিসাবে 200 ভোল্ট আমরা দিলাম। 200 ভোল্ট হতে পারে, অন্য কোনো যে কোনো ভোল্টই হতে পারে। তো সেক্ষেত্রে এই ওয়েন্ডিংগুলোতে কোসাইনের মান অনুযায়ী তাদের ভোল্টেজগুলি থাকবে। তো সেক্ষেত্রে এখানে 0 ডিগ্রি, S3 সাথে মানটা হলো 0 ডিগ্রি। আমরা যদি S3 হিসাব করি তাহলে যে ভি ভোল্টেজ যেটা থাকবে, আমরা এখানে যে ভোল্টেজটা দিয়েছি সেই ভোল্টেজের এখানে হবে cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মানটা আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হলো 1, আর এখানে ভোল্টেজটা আছে হলো 200। এই 200-র সাথে 1 এর যদি গুণ হয় তাহলে আমরা এখানে 200 ভোল্ট পাবো, অর্থাৎ যে ভোল্টেজটা আমরা এখানে দিয়েছি সেটাই S3-তে থাকবে। তো এটাও তো তাই, এক্ষেত্রে রিসিভারও কিন্তু তাই আছে রোটর। তো এখানেও 200 ভোল্ট, অর্থাৎ S3-তে আমরা এখানে 200 ভোল্ট পেলাম, এখানেও আমরা 200 ভোল্ট পেলাম। আর S2-র ক্ষেত্রে যদি বলি, এখন এখানে খেয়াল করো, আমরা এখানে তিনটা ওয়েন্ডিং আছে, এটা পরস্পর 120 ডিগ্রি কোণে, তাহলে এখানে যে এখান থেকে এখানে কিন্তু 120 ডিগ্রি হবে। তো সেই কোণটার ভিতরে মাঝখান থেকে আছে, তাহলে এখানে এই অংশে 60 ডিগ্রি আছে এবং এই অংশেও 60 ডিগ্রি আছে। তো সেক্ষেত্রে আমরা S2-তেও 60 ডিগ্রি বলবো, S1-এও 60 ডিগ্রি। আমরা ধরে নিলাম S2-র কথাই, S2-র মান হবে তাহলে
ভি কস 60 ডিগ্রি, যেটাকে আমরা 60 ডিগ্রির মান জানি, কস 60 ডিগ্রির মানই হলো হাফ। তাহলে এখানে আমরা 200কে গুণ করব কিন্তু হাফ দিয়ে, তাহলে এখানে আমরা যে ভোল্টেজটা পাবো 100 ভোল্ট। আর এসনের ক্ষেত্রেও যেহেতু একই ডিগ্রি, তো এসনেও তো কিন্তু আমরা ঠিক সেম ভোল্টেজটাই পাবো, 100 ভোল্ট পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রান্সমিটার এবং রিসিভার উভয় জায়গায় এখানেও কিন্তু 100 ভোল্ট, এখানে 200 ভোল্টের কথা বলছিলাম, এবং এখানেও 100 ভোল্ট, ঠিক সেম এখানেও 100 ভোল্ট আছে, এখানে 100 ভোল্ট আছে, আর এখানে 200 ভোল্ট। তাহলে দেখা গেল ট্রান্সমিটার এবং রিসিভার এদের ভিতরের কোনো ভোল্টেজের কোনো পার্থক্য নেই। এখানে S3 এর সাথে যে S3 লাগানো আছে এদের ভিতরে ভোল্টেজের কোনো পার্থক্য নেই, এখানেও 200 এখানেও 200। S1 এর সাথে যে S1 লাগানো আছে তো সেখানেও একই ভোল্ট, S2 এর সাথে S2 লাগানো আছে সেখানেও একই ভোল্ট। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেক্ষেত্রে হলো যে ভোল্টেজ যখন থাকলো না, পার্থক্য থাকলো না আর কি, দুজনের ভিতরে ভোল্টেজের কোনো পার্থক্য না থাকলে সেখানে কিন্তু কোনো কারেন্ট পাওয়া যাবে না। যেমন তোমরা যদি মনে করো একটা বাঁধের দুই পাশে পানির লেভেলটা যদি দুই পাশেই সমান থাকে, উচ্চতাটা যদি একই থাকে, তাহলে বাঁধটা যদি কোথাও ভেঙে দেওয়া হয় তাতে কিন্তু এক জায়গার পানি আরেক জায়গায় যাওয়ার কথা না, এই কারণে যে যেহেতু চাপের কোনো পার্থক্য নেই। যদি একদিকের পানি কম থাকতো আর একদিকের পানি বেশি থাকতো তখন বাঁধ ভেঙে গেলে বেশি পানিটা কম পানির দিকে আসতো, অর্থাৎ পানির যে ফ্লোটা হতো, আমরা যেরকম কারেন্টের কথা বলি, ভোল্টেজের যদি পার্থক্য থাকে যেটাকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, এটার যদি পার্থক্য থাকে তখন সেখানে কারেন্ট হয়, যদি পার্থক্য না থাকে, যদি পার্থক্যটা শূন্য হয় তখন সেখানে কোনো কারেন্ট পাওয়া যায় না। তো এক্ষেত্রে যেহেতু সবগুলি ওয়েন্ডিংয়ের ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই সমান, তো এখানে কোনো কারেন্ট থাকবে না। এই অবস্থায় এই রোটর এবং এই রোটর সবসময় একই রকম থেকে যাবে। এখন যদি আমরা একটু কাজ করি, আমরা এই রোটরটাকে একটু ঘুরাবো, আর যে বললাম যে এই রোটর ঘুরালে ওই রোটরটা ঘুরে যাবে, যার ফলে দুটো জিনিস, একটা হলো আমি এই রোটরটা দ্বারা ওই রোটরটাকে কন্ট্রোল করতে পারছি, আবার পাশাপাশি ওই রোটরের অবস্থানে বসে আমি এই রোটর কতটুকু ঘুরলো তা আমি জানতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা 30 ডিগ্রি যদি ঘুরানো চিত্র দেখি, তো সেক্ষেত্রে এই চিত্রটা আমি আগে এঁকে নিয়েছিলাম। তো এই দেখো এখানে 30 ডিগ্রি ঘোরানো হয়েছে, আনুমানিকভাবে আঁকা হয়েছে একটা 30 ডিগ্রি, ধরা হয়েছে যে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এবং এখানেও আমি ওই একইভাবে 200 ভোল্ট দিলাম। এই অ্যাঙ্গেল এটা এখানে কিন্তু দেখো এখানে কিন্তু আগের অবস্থানই আছে, তাহলে কিন্তু আগের অবস্থানে থাকার ফলে S3 এর মান কিন্তু 200, মনে আছে কিনা তোমাদের, S2 এর মান কিন্তু 100, সবগুলি ভোল্ট, S1 এর মান কিন্তু ওই একই রকম 100, আগের যেটা ছিল আর কি তাই আছে। এখন এখানে 30 ডিগ্রি চেঞ্জ হওয়ার ফলে কি ঘটনাটা ঘটলো, S3 এর সাথে তার ডিফারেন্সটা হয়ে গেল 30 ডিগ্রি, S1 এর থেকে S2 এর যে অবস্থা ছিল 120 ডিগ্রি, তার থেকে এখানে 30 ডিগ্রি তার বেড়ে গেল S1 এর সাথে, এখানে একটা লম্বর মতো তৈরি হয়েছে, তো যার ফলে 90 ডিগ্রি হয়ে গেল S1 এর সাথে, আর এখানে 90 ডিগ্রির সাথে আর 30 ডিগ্রি যোগ করলে 120 ডিগ্রি হয় এই টোটালটা, তাহলে S2 এর সাথে তার অ্যাঙ্গেলটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমরা যদি S1 কল্পনা করি, S1 হলো 90 ডিগ্রি, তো S1 90 ডিগ্রি হলে সেখানে V cos 90 ডিগ্রিতে কি হবে, 0, cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে সেখানে 200 ভোল্টের সাথে গুণ দিলেও সেটা 0ই পাওয়া যাবে, 0 ভোল্টই হবে সেখানে। আমরা যদি S2 করি, S2 এবং S3 কিন্তু সেম হবে, যেহেতু দুটোই 30 ডিগ্রি, S2তেও যা 30 ডিগ্রি এবং S3ও কিন্তু 30 ডিগ্রি যেটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা S2 যদি আমরা করি V cos, আমরা যদি ধরি 30 ডিগ্রি, তো 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাহলে ভোল্টেজটা ছিল আমাদের 200, এর সাথে গুণ হচ্ছে কিন্তু √3/2, এটার যে মানটা আসছে সেটা 173 ভোল্টের মতো। S2তে যা আছে আমরা বলেছি যে S3তেও আমরা তাই পাবো, তো S3তেও তাই হবে 173 ভোল্ট। কেন পাবো, যেহেতু দুটার এখানেও 30 ডিগ্রি, S3-র সাথেও 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো রিসিভারে কিন্তু আগের ভোল্টেজটা আছে, কিন্তু ট্রান্সমিটারে ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, এখানে 173 ভোল্ট হয়ে গেছে, এখানে হয়ে গেছে 0 ভোল্ট, আর এখানে হয়ে গেছে 173 ভোল্ট। এখন দেখো এই S3 এবং এই S3-র ভিতরে কিন্তু ভোল্টেজের পার্থক্য, আবার এই S2-র সাথে কিন্তু এই S2-র পার্থক্য, এখানে 173, এখানে 100, এখানে 173, এখানে 200, এখানে 0 ভোল্ট আর এখানে 100 ভোল্ট। তাহলে সব ওয়েন্ডিংগুলিরই ভোল্টেজের মান কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে,
এখন এই যে চেঞ্জ হয়ে গেল, যার ফলে যখনই ভোল্টেজ চেঞ্জ হলো দুটোর অবস্থানের মধ্যে, তখন তার মানে সেখানে কারেন্ট তৈরি হবে, এবং কারেন্ট যখন আসবে তখন কারেন্ট হওয়া মানে একটা টর্ক তৈরি হবে। সে টর্কটা কি করবে, এই রোটরটাকে ঘুরাবে। এখানে যেহেতু একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, এই কারেন্টের কারণে রোটরটা ঘুরবে। এই রোটরটা, এই যে রিসিভারের যে রোটরটা, এই রোটরটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যতক্ষণ পর্যন্ত সে 30 ডিগ্রিতে না আসবে, অর্থাৎ এই অবস্থানে সে না আসবে, এইখানে সে না আসবে, এইখানে তার অবস্থানটা যখন না আসবে ততক্ষণ পর্যন্ত, আমি একটু এখানে মুছে দেই, এইটা হবে না, এই পর্যন্ত হবে, আমি এই অবস্থানটা ধরে নিলাম যে এই অবস্থানটায় আসলো আমাদের। আমি একটু ওয়েট করো। এই 30 ডিগ্রিতে যখন আসবে, তখন 30 ডিগ্রি হওয়ার কারণে এখানে যখন 30 ডিগ্রি হবে, তখন কিন্তু এখানের মানটাও 173 হয়ে যাবে। 30 ডিগ্রি হওয়ার কারণে ওই যে আগের আমরা যে ক্যালকুলেশনটা পেয়েছি এখানে, সেই ক্যালকুলেশনে এখানেও কিন্তু 173 হয়ে যাবে, এবং এখানে কিন্তু 0 ভোল্ট হবে। তখন দেখা যাবে আবার দুইটা ভোল্টেজ সমান হয়ে গেছে, সব ওয়েন্ডিংগুলি সমান ভোল্টেজ, তখন আর রোটর ঘুরবে না। তার মানে রোটরটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত এই 30 ডিগ্রি, অর্থাৎ ট্রান্সমিটার 30 ডিগ্রি হয়েছিল, এই জন্য রিসিভারও 30 ডিগ্রি হওয়া পর্যন্ত আস্তে আস্তে কারেন্ট থাকবে এবং ঘুরতে থাকবে। এখানে যদি আমি 60 ডিগ্রি দিতাম, তাহলে দেখা যেত 60 ডিগ্রির কারণে এই ওয়েন্ডিংগুলোতে যে ভোল্টেজগুলি আসছে, এইখানে সেই ভোল্টেজগুলি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত ঘুরতে ঘুরতে, অর্থাৎ 60 ডিগ্রি না আসা পর্যন্ত, এখানেও 60 ডিগ্রি হবে, সেই অবস্থা পর্যন্ত এই রোটরটা ঘুরতে থাকতো। ঘুরে ঘুরে যখন এইটার সাথে তার সমান হতো, তখন সে থেমে যেত। অর্থাৎ এর দ্বারা আমরা আসলে এখানে রোটরের দ্বারা এই রোটরটাকে কন্ট্রোল করতে পারছি, পাশাপাশি এই রোটরের অবস্থান দ্বারা আমরা এই রোটরের কী অবস্থা আছে তা আমরা এখানে বসেই জানতে পারছি। আশা করি তোমরা সিনকোটা বুঝতে পারবে। আমরা এখন আমাদের আজকের ক্লাসে আমরা ফিরে যেতে চাই। আর এই জিনিসগুলো কিন্তু লিখে দিয়েছি আমি, এই প্রাথমিক অবস্থায় রোটরের কী অবস্থা থাকবে, অর্থাৎ প্রথম চিত্রটা যেটা ছিল সেই কথাগুলি এখানে বলা আছে। হ্যাঁ, এই চিত্রটা আমি কিছুক্ষণ থামিয়েও রাখছি, যে যাতে তোমরা ভিডিওকে স্টপ করে রেখে এখানে তোমরা দেখতেও পারো। যদি তোমরা লিখে রাখতে চাও তোমাদের খাতায় লিখতে পারবা, সেই জন্য এখানে আমি লিখে দিয়েছি যে এই যে মানগুলি S1 কীভাবে হবে, cos 60 ডিগ্রি cos 60 কীভাবে হবে আর কি সেই ভোল্টেজটা। আর পরের চিত্রটায় আছে যে ওই 30 ডিগ্রি হওয়ার পরে এখানে ওই যে যেমন দেখো এখন ধরেই রোটরটা 30 ডিগ্রি কোণে ঘুরে গেল, তখন স্টেটর ওয়েন্ডিংয়ের মান হবে v cos 90 ডিগ্রি, এটা S1 এর, এবং S2 মান হবে v cos 30 ডিগ্রি, যেটা √3/2, এবং S3 মানও ওই যে আমি একটু আগে যেটা সমীকরণটা দেখিয়েছিলাম সেই কথাগুলো এখানে লেখা আছে, এবং যার ফলে কি ঘটনাটা ঘটবে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো কথাগুলো এখানে লিখে রাখা আছে, যাতে তোমরা দেখতে পারো আর কি। তো আশা করি আমার মনে হয় বুঝতে পারছো। আমরা তাহলে আজকের আমাদের ক্লাসের আলোচনা সেইগুলোতে যাই। সেটা হলো ডিসক্রাইব সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম উইথ ব্লক ডায়াগ্রাম, মানে অর্থাৎ সিগন্যাল কন্ডিশনিং সিস্টেমটা কি সেটা আমরা একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে আমরা বুঝবো। আসলে ব্লক ডায়াগ্রাম ওইভাবে না, আমরা এসি সিগন্যাল কন্ডিশনিং এবং ডিসি সিগন্যাল কন্ডিশনের ভিতরে ব্লকটার মাধ্যমে আমরা ব্লক দেখবো, আর আমরা আসলে সিগন্যাল কন্ডিশনিংটা কি সেইটা আমরা বুঝবো। আরেকটা বুঝবো যেটা বলেছিলাম ডিসি এবং এসি সিগন্যাল এর মূলনীতি সেইটা, আর পাশাপাশি ডাটা কনভার্সন সিস্টেম কিভাবে কাজ করে আমরা তার সম্পর্কেও জানব, যে ডাটা কনভার্সন কি জিনিস এবং ডাটা কনভার্সনটা কিভাবে করে সেটার আমরা একটা অংশ আজকে, পুরোটা করব না। যেমন ডাটা কনভার্সনের দুইটা আছে, একটা হলো এডিসি এবং একটা হলো ডিএসসি, এটা আমরা আলোচনায় আসছে, সেইগুলোর ভিতরে আমরা আজকে এডিসি অংশটুকু পড়ব। তাহলে আমরা চলে যাই। প্রথমে হলো সিগন্যাল কন্ডিশনিং কি। কন্ডিশনিং জিনিসটা যদি তোমরা বুঝতে চাও, তাহলে এয়ার কন্ডিশন তো তোমরা সবাই শুনেছো, এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশন। আবার অনেকে চুলের কন্ডিশনার ব্যবহার করে, চুলকে ঠিক রাখতে চায়, সে একটা স্টাইলে রাখতে চায়, সে চায় আমার চুলটা এইভাবে ভাঁজ হয়ে থাকুক। বিশেষ করে ইয়াং তোমরা যারা ছাত্র অনেকের ভিতরে তোমরা ব্যবহার করো, তোমরা ওইভাবে চুলটাকে রাখতে চাও। ঠিক সেরকম আমরা সিগন্যালটাকে আমরা যে মানে চাই, যেমন এয়ার কন্ডিশনের কথা বলেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় চাই। আমাদের দেশে সাধারণত আমরা ঠান্ডাই করি, যেহেতু আমাদের গরমের দেশ, আর শীতের দিনে আমরা কিছুই তেমন একটা ব্যবহার করি না। কিন্তু যেখানে শীতপ্রধান দেশ সেখানে কিন্তু হিটার ব্যবহার করে এয়ার কন্ডিশন করা হয়, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডাকে কমিয়ে সেখানে কিন্তু আমাদের স্বাভাবিক যে তাপমাত্রাটা আমরা চাই সেটা কিন্তু হিটার দিয়ে করা হয়। তো এই যে কন্ডিশনিং আমি যেটা বলেছিলাম, অর্থাৎ আমার চাহিদা মতো, তো সিগন্যালকে আমার চাহিদা মতোকে আনা, সেটাই কিন্তু আসলে সিগন্যাল কন্ডিশনিং।
এক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটে, আমরা সাধারণত পরিমাপ পদ্ধতির শুরুতে যে ট্রান্সডিউসারটা ব্যবহার করি, এই ট্রান্সডিউসারের আউটপুট দিয়ে কিন্তু আসলে আমরা পরিমাপ করতে পারি না, বা অন্য কোনো কাজও যদি করতে চাই, কন্ট্রোল করতে চাই, সেটা কিন্তু সরাসরি করতে পারি না, যেহেতু ট্রান্সডিউসারের আউটপুটের মানটা কিন্তু খুব বেশি হয় না, খুব সামান্য মান হয়, আবার অনেক সময় মানের ওঠানামা করে, ঠিকভাবে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা আউটপুট যেটা করতে চাই, সেই আউটপুটের আগে আমরা একটা ওই সিগন্যালটাকে এমনভাবে একটা অবস্থানে নিয়ে যাই, যে অবস্থানের কারণে আমরা আউটপুটে যে আমরা কাজটা করতে চাচ্ছিলাম সেই কাজটা আমরা করতে পারি। এই যে আউটপুটে উপযোগী করার জন্য সিগন্যালটাকে পরিণত করাটাই হলো আমাদের সিগন্যাল কন্ডিশনিং। তো এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে একটা ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, একটু আগে আলোচনা করেছিলাম যে প্রধানত তার 3টা ধাপ থাকে। প্রথম ধাপটা হলো সে ডিটেক্টর, সে ডিটেক্ট করে কোনো যেটাকে মেজার করবে, কোনো একটাকে পরিমাপ করবে, নির্ণয় করবে, সেটাকে সে ডিটেক্ট করে ট্রান্সডিউসারের মাধ্যমে সে কাজটা এটা করে, এবং সে ফাইনাল যে কাজটা করে সেখানে সেটাকে আমরা বলি সাধারণত সিগন্যাল ইন্ডিকেটিং স্টেজ। সেই ইন্ডিকেটিংয়ের ভিতরে শুধু যে আসলে ইন্ডিকেটিং নাম দিলে ইন্ডিকেটিং তা না, সেখানে রেকর্ডিং হতে পারে, সেখানে ডিসপ্লে হতে পারে, ডাটা প্রসেসিং হতে পারে, সেখানে সেখানে কোনো কন্ট্রোল এলিমেন্ট থাকতে পারে, অর্থাৎ কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য সে ব্যবহার করা হতে পারে। এটা হলো আমাদের ফাইনাল শেষ ধাপটা। তো এর মাঝখানের ধাপটা হলো আমাদের সিগন্যাল কন্ডিশনিংয়ের ধাপ। সিগন্যাল কন্ডিশনে এই 2 ধাপের মাঝে থাকে, এবং সে কিন্তু ওই শেষ ধাপের কাজটা করানোর জন্য ট্রান্সডিউসার থেকে আউটপুটটাকে সে একটা উপযোগী সিগন্যালে রূপান্তর করে তারপর শেষ ধাপে দেয়। এবং এক্ষেত্রে সাধারণত সিগন্যাল কন্ডিশনিংটা 2 ধরনের হয়, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ারের ভিতরে আমরা জানি অ্যাম্প্লিফিকেশন, তোমরা জানো সিগন্যালকে বাড়ানো, আবার অ্যাটোনেশন। আমি একটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনাও করি, তোমরা কিন্তু আসলে অনেককেই আমি দেখেছি, এটা তোমাদেরও আমি দোষ দেব না, অনেকেই এই অবস্থার মধ্যে আছো, সেটা হলো কি পাস করার জন্য পড়ছো। আসলে আমাদের সিস্টেমটাই কিছুটা এরকম, আমরা শেখার জন্য যতটাখানি না পড়ি, তার থেকে আমরা পাস করার জন্য অনেক বেশি পড়ি, যার ফলে সেমিস্টার যখন পাস হয়ে যায় তখন আমরা ওই সেমিস্টারের পিছনের পড়াগুলি আর আমরা চেষ্টা করি না, মাথার ভিতরে নেওয়ারও চেষ্টা করি না, আবার পরের সেমিস্টারের পড়াশোনাগুলি করি। পলিটেকনিক সিস্টেমটা এরকম, ইঞ্জিনিয়ারিং বুয়েটে বলো, টুয়েটগুলো এরকমই কিছুটা হয়ে গেছে, অর্থাৎ একটা পাস করলো সে তখন পরেরটা চলে যায়। আমি বলছি সব ছাত্র কিন্তু তা না, আমি বলছি অধিকাংশ ছাত্ররা, এটা তো আমাদের সিস্টেমটাই আসলে দায়ী, তোমাদেরকে আমি দায়ী করছি না, আমরা শিক্ষকরাও এর সাথে দায়ী বলবো। আমাদের পুরো পড়াশোনার পরিবেশ যে সমস্ত, সব কিছুতেই আমরা পাস করার চিন্তায় অস্থির থাকি আর কি, ভালো রেজাল্ট করার চিন্তায় অস্থির থাকি। আসলে শেখাটা হলো প্রথম, শিখলে কিন্তু ভালো রেজাল্ট এমনিই হবে। তো যাই হোক, এখানে এই যে অ্যাম্প্লিফিকেশনগুলো তোমাদের কিন্তু পুরনো জিনিস, অ্যাটুনেশন, এডিশন জানো তোমরা, যোগ করা, সাবট্রাকশন কোনো সময় প্রয়োজন পড়ে, ইত্যাদি কাজগুলি, এই কাজগুলি লিনিয়ারের ভিতরে পড়ে। এবং নন লিনিয়ারের ক্ষেত্রে সাধারণত মডুলেশন, তোমরা মডুলেশন এগুলো পড়েছো পিছনে, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে পড়েছো, ডিমডুলেশন, ফিল্টারিং, লিনিয়ারাইজেশন করা, এক্সাইটেশনটা আমরা একটু দেখবো একটু পরে, ক্লিপিং, কোনো কিছুকে কেটে দেওয়া, ক্লাম্পিং মানে একটা লেভেলে উন্নত করা, এই সমস্ত কাজগুলি সাধারণত নন লিনিয়ারের ক্ষেত্রে হয়ে থাকে আর কি। তো আমরা একটা ভিডিও দেখি, তাহলে আমরা এই জিনিসটা একটু আরো ভালো বুঝতে পারবো হয়তো। দেখো এখানে একটা সেন্সর থেকে আউটপুট আসছে, সেটা কিন্তু খুব ভালো মানের না। যখন সিগন্যাল কন্ডিশনার আসলো, সেখানে দেখো আউটপুটটা দেখো, একটা কন্ডিশন সিগন্যাল, এখানে সিগন্যাল ছিল, অ্যানালগ সিগন্যাল, সেখান থেকে কন্ডিশনাল। এখন দেখো বিভিন্ন এই জিনিসটা একটা সিগন্যাল কন্ডিশনার, এখানে সে বিভিন্ন এখান থেকে প্রেসার ট্রান্সডিউসার, থার্মোকাপল, আরটিডি, ফ্লোমিটার, এই সবগুলো থেকে সে কিন্তু ওখানে নিয়েছিল আর কি। এখানে একটা এক্সাম্পল আমরা সিগন্যাল কন্ডিশন কেন করব, একটু আগে আমরা দেখেছিলাম না, আইসোলেশন একটা জিনিস। আইসোলেশন এমন একটা জিনিস যে আইসোলেশনকে কী করে, এই সিগন্যালটা থেকে আমাদের এই সিগন্যালটাকে পৃথক করে রাখে। হ্যাঁ, অর্থাৎ আমি প্রাইমারি আমার যে ট্রান্সডিউসার থেকে সরাসরি ট্রান্সডিউসারটা কিন্তু চলে যেতে পারবে না লাস্ট স্টেজে, অর্থাৎ ইন্ডিকেটিং স্টেজে, মাঝখানে আইসোলেশন কাজ করে। অ্যাম্প্লিফিকেশন তোমরা তো জানি যে বাড়াবে, সিগন্যালটাকে বাড়িয়ে দেয়, সব কাজগুলি কিন্তু সিগন্যাল কন্ডিশনিংয়ের মধ্যে। আমার অ্যাম্প্লিফিকেশনের দরকার হলে অ্যাম্প্লিফিকেশন করবে। আবার মনে করো যে যেখানে লিনিয়ারাইজেশন দরকার, থার্মোকাপলের আউটপুটটা লিনিয়ার হয় না, লিনিয়ার মানে ঠিকভাবে হয় না, সেটাকে ঠিকভাবে দেখো, এখানে একটা কার্ভটা দেখো, একদম লিনিয়ার একটা কার্ভ তৈরি করে দিল, এই কাজটা কিন্তু করে। ফিল্টারিং অপ্রয়োজনীয় সিগন্যালকে বাদ দেয়, যতটুকু দরকার ততটুকু রাখে। হ্যাঁ, এখানে একটা দেখো চোঙার মতো বসানো হয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ঠিক চাহিদা মতো যতটুকু দরকার অতটুকুই যাচ্ছে এবং ওইভাবে করে দেওয়া হচ্ছে, এরকম ফিল্টারিং। হ্যাঁ, এক্সাইটেশনে যে বলেছিলাম, এক্সাইটেশন অর্থাৎ বাহির থেকে শক্তি প্রয়োজন করা, কিছু কিছু ট্রান্সডিউসারের জন্য বাহির থেকে শক্তি দেওয়ার দরকার হয়, এই শক্তি না দিলে সে ট্রান্সডিউসার থেকে আউটপুট দিতে পারে না, এটাও সিগন্যাল কন্ডিশনিংয়ের মধ্যে পড়ে। তো আমরা আজকে এখন চলে যাব এরপরে ডিসি সিগন্যাল কন্ডিশনিং এবং এসি সিগন্যাল কন্ডিশনিং সম্পর্কে আমরা একটু যাব। এই জন্য এর ভিতরে এক্সাইটেশন সর্বশ্রেষ্ঠ একটু মনে রাখো, সেটি আমরা এখন দেখব। যে ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমে কিন্তু অ্যাক্টিভ যে ট্রান্সডিউসারগুলি থাকে তার কিন্তু কোনো এক্সাইটেশন লাগে না। অ্যাক্টিভ ট্রান্সডিউসার তোমরা পড়েছো, আমি আগের ক্লাসে পড়িয়েছি,
প্রথম দিকের ক্লাসে অ্যাক্টিভ ট্রান্সডিউসার মানে যে নিজেই ভোল্টেজ তৈরি করে, যেহেতু তার নিজেরই সোর্স, তার নিজের থেকে সে সোর্স তৈরি করে নেয়, সুতরাং তার বাহির থেকে কোনো সোর্স লাগে না, এক্সাইটেশনের জন্য কোনো সোর্স লাগে না। আর প্যাসিভ যে ট্রান্সডিউসারগুলি, এই যে একটু আগে দেখলাম আরটিডি, থার্মোকাপল, এগুলোর জন্য বাহির থেকে ভোল্টেজ প্রয়োগ করা লাগে। এই প্রয়োগ করলে পরে তখন সেখান থেকে আমরা একটা আউটপুট পেতে পারি। তো সেই ক্ষেত্রে এই প্যাসিভ ট্রান্সডিউসারের জন্য বাহির থেকে এক্সাইটেশনের একটা সোর্স প্রয়োজন হয়। আর এই এক্সাইটেশনের সোর্সটা সাধারণত দুই ধরনের হতে পারে, সেটা আমরা এসি দিতে পারি অথবা আমরা ডিসি দিতে পারি। এই হিসাবেই কিন্তু সিগন্যাল কন্ডিশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হলো এসি সিগন্যাল কন্ডিশনিং এবং একটা হলো ডিসি সিগন্যাল কন্ডিশনিং। এখানে দেখো ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ের ভিতরে এই যে যেটাকে পরিমাপ করা হবে ট্রান্সডিউসার থেকে ব্রিজে আসছে, এবং এই ব্রিজ থেকে দেখো ক্যালিব্রেশন অ্যান্ড জিরোইং নেটওয়ার্কে আসছে। তো ক্যালিব্রেশন এবং জিরোইং নেটওয়ার্কটা কি? ক্যালিব্রেশন এবং জিরোইং নেটওয়ার্কটা হলো, তোমরা যদি মনে করো ওয়েট মেশিন, তোমরা দেখো বাজারে যখন তোমরা কোনো কিছু কেনাকাটা করো তখন প্রথমে কিন্তু সেটাকে জিরো করে নেয়। জিরো না করে যদি কোনো একটা পরিমাণ থাকে, 100 গ্রাম থাকে, তাহলে আমি যে জিনিসটাকে নিতে যাব তার সাথে কিন্তু 100 গ্রাম যোগ হয়ে যাবে, আমি কিন্তু 100 গ্রাম কম পাবো তখন। এই জন্যই প্রথমে কিন্তু এই মেশিনটাকে জিরো করতে হয়। ঠিক সেরকম আমি যেটাকে মেজার করব, ট্রান্সডিউসার থেকে যে ব্রিজ সার্কিটে আসবে, এই ব্রিজ সার্কিট মেজার করার আগে এটাকে জিরো করে নেওয়ার জন্য এই নেটওয়ার্ক, অর্থাৎ এখান থেকে এখন যেন জিরো অবস্থায় আছে, ঠিক কোনো সিগন্যাল আসলে ট্রান্সডিউসার থেকে সেই সিগন্যালটা এই ডিসি এমপ্লিফায়ারে চলে আসবে, এর সাথে কোনো কিছু যুক্ত হবে না। আর এখানে দেখো এই ব্রিজ সার্কিটটাকে এক্সাইটেশন করা হচ্ছে একটা ডিসি এক্সাইটেশন সোর্সের সাহায্যে, এই জন্য এটাকে ডিসি সিগন্যাল কন্ডিশনিং বলা হয়। আর এই ডিসি অ্যাম্পলিফায়ার ভিতরে যদি কোনো মনে করো কোনো রিপল থাকে, কোনো এসি অংশ থাকে, তখন সে লো পাস ফিল্টারের মাধ্যমে সেটা আউটপুট প্রদান করে। এই কথাটাই বলা হয়েছে। এখানে আমি কথাগুলিকে লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। এখানে সেটা হলো, এখানে একটা কথা দেখো, লো ড্রিফট কথা আছে, এটা ডিসি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। কেন করা হয়? তার কারণে ডিসি সিগন্যাল কন্ডিশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হলো একটা ড্রিফটের সমস্যা হয়। তোমরা ড্রিফটও কিন্তু পিছনের সেমিস্টারগুলোতে পড়েছো, আমি আজকে আর এখানে আলোচনা করতেও যাব না, সময়ও থাকবে না। এই ড্রিফট একটা সমস্যা তৈরি করে, এই সমস্যাটাকে দূর করার জন্য লো ড্রিফট ডিসি অ্যাম্পলিফায়ারটা, এই যে ডিসি অ্যাম্পলিফায়ারটা, এটা লো ড্রিফট ডিসি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এবং এটাকে এসি সিগন্যাল কন্ডিশনিং যদি আমরা করি, সেখানেও কিন্তু এই ড্রিফটের সমস্যা থাকে না। ড্রিফটের সমস্যাটা থাকে কিন্তু ডিসি সিগন্যাল কন্ডিশনিংয়ে, এসি সিগন্যাল কন্ডিশনিংয়ে ড্রিফটের সমস্যাটা আমরা থাকে না। সেটা আমরা দেখি এসি সিগন্যাল কন্ডিশনটা কি। এখানে দেখো, এখানে একটা মেজারেন্ট আগের মতো, সব কিছু আগের মতোই, শুধুমাত্র পার্থক্য দেখো, এখানে একটা ক্যারিয়ার অসিলেটর আছে। এখানে ডিসি এক্সাইটেশন সোর্সটা নাই, এখানে একটা ক্যারিয়ার অসিলেটর এবং একটা ফেজ সেন্সিটিভ ডিটেক্টর আছে। এখানে ঘটনাটা হলো, ব্রিজে যে সোর্স যেখানে দেওয়া হয় এক্সাইটেশনের যে একটা সোর্স, সেটা এই ফেজ সেন্সিটিভ ডিটেক্টরের মাধ্যমে সে একটা ক্যারিয়ার সিগন্যাল তৈরি করে দেয়, এবং এই ক্যারিয়ার সিগন্যালটা সাধারণত এই যে মেজারেন্ট যেটা থাকে তার থেকে 5 থেকে 10 গুণ বেশি হয়ে থাকে, এবং সেটি কিন্তু ফেজ সেন্সিটিভ। এখান থেকে সে ওই যে সিগন্যালটা এখানে যাবে, সেই অনুযায়ী সে অনবরত ক্যারিয়ার অসিলেটরকে তার থেকে এরকম 5 থেকে 10 গুণ বেশি করে দেয়। এবং ক্যালিব্রেশন তো আগেই তোমাদেরকে বলা হয়েছে, যেহেতু এখানে এসি সিগন্যাল যায়, এখানে একটা মডুলেশনের মতো সম্পূর্ণ হয় ব্রিজের ভিতরে, অর্থাৎ এখানে যে সিগন্যালটা আসে এবং এই ক্যারিয়ার সিগন্যাল, এই দুটো মিলে এখানে মডুলেশন হয়। তোমরা মডুলেশন আগে পড়েছো যে সিগন্যালের সাথে ক্যারিয়ার মিশ্রিত হলে সেটা মডুলেশন হয়। সেই মডুলেশনটাই কিন্তু ফেজ সেন্সিটিভ ডিটেক্টরে এখানে ডিমডুলেশন হয়। তো ডিমডুলেশন হলে কি ঘটবে? এই যে মডুলেশন কিন্তু যে সিগন্যালের ভিতরে ক্যারিয়ার এবং সিগন্যাল দুটো ছিল, সেখান থেকে ক্যারিয়ারটা আলাদা হয়ে শুধুমাত্র সিগন্যালটা এখানে চলে যায়। হ্যাঁ, এই কারণে কিন্তু যেহেতু কোনো ডিসি দেওয়া হয়নি, এই জন্য কোনো ড্রিফটের আর সমস্যা নেই। সম্পূর্ণ এসি সিগন্যালটা মডুলেশন করা অবস্থায় এখানে পাঠানো হয়, এসি অ্যাম্পলিফায়ার সেটাকে বাড়ায় মডুলেশন কিন্তু সিগন্যালটা, এবং ফেজ সেন্সিটিভ ডিটেক্টর মডুলেশন থেকে ডিমডুলেশন করে তারপরে পাঠায়। এরপর যদি কোনো এসি সিগন্যাল সেখানে থাকে, লো পাস ফিল্টারের মাধ্যমে সেটাকে বাদ দিয়ে আউটপুটে আমরা ব্যবহার করতে পারি। এই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে, আমি যে কথাগুলি বললাম। হ্যাঁ, এই যে এখানে দেখো লাস্টের শেষ কথাটাও এরকম, যে কোনো অসিলেটর ফ্রিকোয়েন্সি যদি মিশ্রিত থাকে তবে ফিল্টার সার্কিট তা অপসারণ করে দেয়। তো এই কথাগুলি তোমরা দেখে নিও, আমি যে কথাগুলি বলছি সেগুলি আমার লিখে দেওয়া কথা। এখন আমরা যেটা যাব এরপরে, যে আমরা ডাটা কনভার্সন, আজকে সময় একটু অল্প, আমরা হয়তো আগামী ক্লাসেও ডাটা কনভার্সন থেকে আবার শুরু করব। আজকে ডাটা কনভার্সন কি শুধু এতটুকু বুঝি এবং যতটুকু জানা দরকার এ সম্পর্কে একটু আলোচনা করি, তারপরে এডিসি সম্পর্কে আমরা বিস্তারিত আগামী ক্লাসে, এবং ডিএসি সম্পর্কেও আগামী ক্লাসে যাব। সেক্ষেত্রে তোমাদের আজকে বাড়ির কাজে এডিসি অংশটুকু থাকবে না, কারণ আমি সময় দেখলাম খুব বেশি সময় নাই। এখন এই যে এডিসি এবং ডিএসি, তোমরা দেখো ইন্ট্রোডাকশন টু এডিসি এবং ডিএসি। এডিসি মানে হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, এবং ডিএসি হলো ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। অর্থাৎ আমাদের যে সিগন্যালগুলি থাকে, আমাদের হয় অ্যানালগ অবস্থায় থাকে অথবা ডিজিটাল অবস্থায় থাকে। আমরা অ্যানালগ থেকে যদি ডিজিটাল কনভার্সন করি, সেটা এক ধরনের ডাটা কনভার্সন, আর আমাদের ডিজিটাল থেকে যদি অ্যানালগ করি, সেটা এক ধরনের ডাটা কনভার্সন। তো এই ক্ষেত্রে
আমি আবার একটু আগে আসি, আমি ভিডিওটাকে চালিয়ে দিই। সময় একটু কমই হয়ে গেছে আসলে, আলোচনা করতে করতে ক্লাসের এই জিনিসগুলোই অনেক সময় আমাদের ঘটে আর কি, আমরা সময়ের দিকে কথা বলতে বলতে খেয়ালও থাকে না। তো যাই, দেখো এখানে খেয়াল করো, আমি এখানে একটু থামিয়ে দিলাম, আবার একটু আগে যাই, আমি আলোচনা করি নাই। দেখো এখানে অ্যানালগ সিগন্যালটা এডিসির মাধ্যমে কি হয়ে গেল, ডিজিটাল সিগন্যাল হয়ে গেল। ইন করছে অ্যানালগ সিগন্যাল, আউটপুট হলো ডিজিটাল সিগন্যাল। আর এই ক্ষেত্রে পরবর্তীতে দেখো অ্যানালগের জায়গায় যখন এখানে ডিজিটাল হবে, সিগন্যালটা যখন ডিজিটাল হবে, তখন ডিজিটালের ক্ষেত্রে কি হবে, ডিজিটাল সিগন্যালটা আউটপুটটা অ্যানালগ সিগন্যাল করে দেবে। এবং এক্ষেত্রে খেয়াল করো এখানে ডিএসসি, আগে ছিল এডিসি, অ্যানালগ থেকে ডিজিটাল, এখন ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ ইনপুট হবে ডিজিটাল, আউটপুট হবে অ্যানালগ। আমরা যদি একটা ফোনকে দেখি, যে একটা ফোনের ভিতরেও কিন্তু এডিসি থাকে, একটা স্মার্টফোন, সেখানে আমরা বিভিন্ন জিনিসকে পাই। দেখো এখানে একটা ইউটিউবের অবস্থা, একটা অ্যাপস আছে এখানে, এখান থেকে দেখো লাউড স্পিকারে যে আমরা শুনছি, বা এমনি আমাদের আমাদের কানের সাথে যে স্পিকারটা শুনি, সেটা কিন্তু অ্যানালগ। তাহলে অ্যানালগটা শুনতে গেলে এখানে ডিজিটাল ফরম্যাটে যে ডাটাগুলি আসবে, আবার একটু পিছনে আমি যাই, আবার একটু দেখো, যেটাই আসবে সেটা কিন্তু অ্যানালগ করতে হবে আর কি। অ্যানালগ না করলে কিন্তু কাজটা হবে না। ডিজিটাল সিগন্যালটাকে ডিএসসি, এই জন্য ডিএসসি এখানে ব্যবহার হয়েছে, ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন হচ্ছে। আবার যখন আমি কোনো কথা বলি, সেটা যখন ট্রান্সমিট হবে রিসিভারে, এই ট্রান্সমিটার কিন্তু অ্যান্টিনার ট্রান্সমিটার না, যেটা ওই টাওয়ার বলি সেগুলো না, আমার ফোনের ভিতরে ট্রান্সমিটার। এখান থেকে আমি যে কথা বলি এডিসি, দেখো অ্যানালগ, আমার কথাটা অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে। আবার এখানে দেখো আমরা যদি বাহির থেকে কোনো কথা আসে, সেখানে কিন্তু আমার রিসিভার সেটাকে ডিজিটাল ফরম্যাটে প্রথম ধরে, পরবর্তীতে আমাকে কিন্তু অ্যানালগে রূপান্তর করে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এডিসি এবং ডিএসির দরকার পড়ে। এছাড়া আমাদের ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা সাধারণত যখন মনে করো বিভিন্ন ট্রান্সডিউসার থেকে আমরা যখন সিগন্যাল দেই, আমরা ট্রান্সডিউসার সিগন্যালগুলি আমরা আস্তে আস্তে কি করি, ধাপে 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 সেটাকে কাজে লাগাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলি দরকার পড়ে, আমাদের এডিসি এবং ডিএসি। একটু খেয়াল করো, যেমন টেম্পারেচার, প্রেশার, সাউন্ড, ভেলোসিটি, এগুলো কিন্তু আমরা বলবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা বলি যে বাস্তব রাশিমালা, যেগুলো বিভিন্ন জায়গায় আমাদের ন্যাচারালভাবে থাকে, সেই টেম্পারেচার, এগুলো কিন্তু সব অ্যানালগ ফর্ম, এগুলো কিন্তু ডিজিটাল হয় না। সকাল থেকে যে তাপ আস্তে আস্তে বাড়ে, এই তাপটা কিন্তু ধপধপ করে বাড়ে না আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে। আবার বিকেলের দিকে আস্তে আস্তে তাপ কমে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে। এমনকি বৃষ্টি হলেও কিন্তু এক মুহূর্তের মধ্যে কমে না, ওই একটু সময় সে নেয়। সুতরাং এটা ডিজিটাল বলা যাবে না, এটাকে আমরা বলবো অ্যানালগ। যদি শব্দ, আমি যে কথাগুলি বলছি, যদি ডিজিটাল হতো তাহলে দুটো শব্দ ছাড়া শব্দ হতো না। হ্যাঁ, এবং গতির ভিতরে দেখবা গতি কখনো বাড়ে, গতি কখনো কমে, এটা কিন্তু ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে। হয়তো সেটা কমার ক্ষেত্রে একটু দ্রুততাও হতে পারে, কিন্তু দ্রুততা হলেও তার কিন্তু একটা রেট থাকে, সে হঠাৎ করে বেড়ে যায় না। এক মুহূর্তের ভিতরে 0 কিলোমিটার গতি ছিল, আর সেখান থেকে 30 কিলোমিটার 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো আমি সেই ক্ষেত্রে বলছি এই সব জিনিসগুলো কিন্তু অ্যানালগ সিগন্যাল, এগুলোকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালগুলো কি কিন্তু আমরা কি করি, ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা রূপান্তর করি। যখন আমরা কোনো মেজারমেন্ট করি বা কোনো ইন্ডিকেটিং সিস্টেমে যাই, তখন এই অ্যানালগ সিগন্যালটা কি আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করি। কেন করি? কারণ অ্যানালগ সিগন্যালের ভিতরে নয়েজ বেশি থাকে, অ্যানালগ সিগন্যালকে প্রসেস করা যায় না ঠিকমতো। আবার অ্যানালগ সিগন্যালটাকে যদি আমরা স্টোর করতে চাই, তো সে স্টোরও ঠিকমতো করতে পারে না, করতে গেলে অনেক জটিল প্রক্রিয়া আর কি। সেক্ষেত্রে অনেক সময় ধরুন ম্যাগনেটিক টেপ বা এই জাতীয় জিনিসকে ব্যবহার করতে হয়, যেখানে অনেক বেশি স্পেস লাগে, হ্যাঁ, এবং একটু কঠিন প্রক্রিয়া। এই কারণে আমরা কিন্তু অ্যানালগ সিগন্যাল করি না। এখানে একটা জিনিস চিত্র দেখো, কেন অ্যানালগ সিগন্যালটা এডিসি হয়ে গেল। আমরা প্রসেসিংটা যদি ডিজিটাল করতে পারি, ডিজিটালটা সহজ, তাহলে প্রসেসিংটা যদি আমরা ডিজিটাল করতে পারি, তো প্রসেসটা ডিজিটাল করে নিলাম, এরপর আবার ডিএসির মাধ্যমে অ্যানালগ করে দিলাম, তাহলে আমাদের প্রসেস প্রক্রিয়াটা কিন্তু সহজ হয়ে গেল। অ্যানালগ থেকে এডিসির মাধ্যমে ডিজিটাল, তারপরে আবার ডিজিটাল থেকে এডিসি। আর অ্যানালগ সিগন্যালটা সবসময় দেখবা যেটা একটা কন্টিনিউয়াস, ওই যে একটু আগে বলেছিলাম অ্যানালগ সিগন্যালের মানটা, তার অ্যাম্প্লিটিউড, যেটা অ্যাম্প্লিটিউডটাও কন্টিনিউয়াস, এবং তার সময় অনুযায়ী সময়টাও তো একটা ধাপে 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 সময়টাও দেখা যায় আস্তে আস্তে চেঞ্জ হয়। দেখো এখানে 0 থেকে 5 ভোল্ট, এই যদি আমরা চিন্তা করি, এই মানটা 0 থেকে 5 ভোল্টের ভিতরে এক এক সময় এক এক অবস্থা আর কি। কোনো সময় এরকম নাই যে 0 আর 5 এরকম হয় না। 0 থেকে হয়তো 1 হলো, 2, আস্তে 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 5 হলো, আবার সে 5 থেকে আবার আস্তে আস্তে 0 হলো, আবার হয়তো 0 থেকে কমতে কমতে মাইনাস হলো, এইভাবে চেঞ্জ হয়। তো যাই হোক, আমরা আজকে আর আগামো না, আমাদের সময়ও শেষ।
এখানে আমরা আগামী ক্লাস এখান থেকেই শুরু করব। আমরা আজকের ক্লাস শেষ করার জন্যই যাই। যদিও ইচ্ছা ছিল যে আরও ক্লাসটা নিব, এই পুরোটা শেষ করার, কিন্তু সময়ের ভিতরে যেহেতু হলো না, আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ শেষ করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।